কুমড়ো ফুলের বড়া। জানালার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম। মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটটিতে। বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কী রসদ লুকিয়ে আছে, কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে নুন, লেবু, লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে-বামন ধনঞ্জয় একটু করে শালপাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সেই লুকোনো সম্পদ। কামরাঙা, কদবেল, জলপাই কিংবা কোনো দিন পাকা তেঁতুলের আচার। নতুন কাস্টমাররা অবাক হয়ে যায়, আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে। শুধু আচারের টানেই না, এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে। ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না, তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ে অনেক কিছু। শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন, সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের, যারা সুযোগ সুবিধা ঠিক মতো আদায় করে নিয়ে যেত, তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে। স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা আটকপাটি পর্যন্ত বিক্রি করায় সায় দিয়েছিল, তাদেরও আর দেখা গেল না বড় একটা। বরং সবাই কেমন যেন হারিয়ে গেল চারপাশ থেকে, বলা যায় ছেড়ে চলে গেল। তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাই এসে খোঁজ খবর নিয়ে যেত ইন্দুবালার। মা পোটলা করে পাঠাতো ভাজা চিড়ে, মুড়ি, বাড়ির সজনের ডাঁটা, চুই ঝাল। তারপর সেটাও বন্ধ হয়ে গেল, যুদ্ধ বাঁধল। বাড়ির অনেক দিন কোনো খোঁজ পেলেন না। একদিন সকালবেলায় গায়ের থেকে পালিয়ে আসা এক পাগলাটে লোকের কথায় জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারি খান সেনারা। ভাই, বাড়ির লোকজন আর কেউ বেঁচে নেই, এমনকি ভিটেটাও না। বাড়ির সামনের রাস্তাটায় বসে যুদ্ধের বীভৎসতার তাপ পোয়ানো লোকটা বিড়বিড় করে বকছিল, আর ইন্দুবালা তার সমস্ত সত্তা নিয়ে মন দিয়ে শুনছিলেন কয়েকটা প্রিয় মানুষের তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প। ইন্দুবালা একা হয়ে পড়ছিলেন, বড় একা। একটা শহরে 3 ছেলে মেয়ে আর পুরনো বাড়ির নিজের শরীরের সমস্ত যৌবন নিয়ে এক্কেবারে একা। না, ইন্দুবালা কাঁদেননি। কাঁদার মতো সময় তার ছিল, কিন্তু পরিস্থিতি ছিল না। ভেতর থেকে কেমন যেন শুকনো হয়ে গিয়েছিল সব কিছু। স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল সে দেশের মাটিতে, এদেশে ইন্দুবালা ছেনুমিত্তের লেনের নিচের ঘর ঝাড় দিয়ে উনুন ধরালেন। ভাঁড়ারে চাল ছিল বাড়ন্ত। ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তার স্বরে কাঁদছিল। পাওনাদারের দল দাঁড়িয়েছিল রাস্তায়। লক্ষ্মী মাছওয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর থমকে দাঁড়িয়ে পড়েছিল নোনা ধরে ক্ষয়ে যাওয়া দোতলা বাড়িটার সামনে। লক্ষ্মী দেখেছিল একটা বছর 25-এর মেয়ে সদ্য বিধবার সাদা ধবধবে শাড়িতে এলোচেলো টুক করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে। উনুনে গুলের আঁচে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে। ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শকুনের মতো পাওনাদাররা। লক্ষ্মীর যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে। এ বাড়িতে মাছ বিক্রি করেছে সে বহুদিন, এবারে নুন খেয়েছে সে। একটুও সময় নষ্ট করেনি লক্ষ্মী। সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে। গ্যাট থেকে 2 টাকা বার করে মেঝের উপর রেখে দিয়ে বলেছিল, আজ তোমার বাড়িতে 2টো ভাত মুখে দেবো মাজি, কিছু মনে করো না। 12টা 25-এর ক্যানিং লোকাল ছুড়ে গেল যে, এখন 2টো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে, আর শরীর চলবে না মাজি। ইন্দুবালা হ্যাঁ না কিছু বলেননি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিন ভাত না খেয়ে যাননি। আজও তিনি লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারলেন না। বলতে পারলেন না তার ভাঁড়ারে ফোটাবার মতো চালটুকু নেই, লক্ষ্মীর ঝাঁপিতে 1 আনাও নেই যা দিয়ে তিনি তার দৌড়ে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারেন। 7-5 না ভেবে একটু কুণ্ঠা নিয়েই ইন্দুবালা লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধলেন। উনুনে চাপালেন 1 হাঁড়ি জল। ছোট্ট মেয়েটাকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালেন সামনের মুদিখানার দোকানে। খিড়কির দরজা খুলে নিজের বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলেন সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা।
শাশুড়ির আমলে পুরনো ভারী শিলটা পাতলেন অনেক দিন পরে। যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিম শীতল পাথরটার ওপরে রাখলেন সর্ষে দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেললেন ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোহার কড়াইতে জলমটতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আঁচলা করে ছড়িয়ে দিলেন সর্ষের মণ্ড। কয়লার আঁচে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো, তার নরম পাতাগুলো। সাতলানোর ঝাঁজ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। দোতলার ঘরে খুকি চোখ মেলে হাত পা নেড়ে খেলতে থাকলো। ছোট দুই ছেলে গরম ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায়। তখনও লাল লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিষ্টি কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে চলে। রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের ঘরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার। আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, এ কিরম বাত হলো মাজি, কাল যে আবার খাবো, হর রোজ পয়সা দেবো নাকি তোমায়, ওটা তুমি রেখে দাও। লক্ষ্মী সেই যে গেল, পরের দিন ফিরে এলো আরও 3 জনকে সঙ্গে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে। একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথা বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সের একটা ভাই ছিল যে তার। যুদ্ধের সময় খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে। আর একটুও মনে করতে চাননি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিয়ে চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয়। ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফসুতরো, থালাবাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা। সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোন এক খরাপীড়িত অজ গায়ের ধনঞ্জয়। সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে। সেখানেই থাকতে শুরু করলো সে। একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলেন সামনের কালেক্টর অফিসের বড়বাবু। ইন্দুবালার হাতের রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল। নিদান দিলেন তার অফিসের সবাই এখানে খেতে আসবে। শুধু তাই নয়, নিজে থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন ইন্দুবালার বাড়ির বাইরের দরজার ঠিক ওপরে। সেখানে জলজল করে লেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল। পুরসভা থেকে লাইসেন্স হলো, 2 ছেলে বড় হলো, তারা দিব্যি লেখাপড়া শিখে সুন্দর বিয়ে করে টুকটাক সরে পড়ল। মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে, দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে। ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে। একদম একা। একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেয়াই যেত। গল্পের পরিসর জটিল করার জন্য পেঁয়াজ পয়সার কম ছিল না, কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো না। তার সাথে তার 2 ছেলে এবং এক মেয়ের কথাও শুনতে হতো। 4 পক্ষের কথা শুনলে মনে হতো বাঙালির চেনা গল্প। মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারে, কেমন যেন পরপর মনে হচ্ছে নিজেকে। আজ পর্যন্ত সংসারের যে চাবিটা নিজের আঁচলের খুঁটে বাঁধা থাকতো, তা যেন চলে গেছে অন্য কারো হাতের মুঠোয়। ওদিকে ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে, কারো কথাই শুনছে না, বয়সেরও তো একটা ছায়ানিবিড় শান্তি আছে। কিন্তু ইন্দুবালার নিজের থেকেই সেসবের কোনো বালাই ছিল না। আর কোনো কালেই তো সেই মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা খুব থাকতে আহ্লাদিত হননি, সবসময় কিন্তু কিন্তু করেছেন। কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগেই খিল তুলে দিয়েছিলেন ইন্দুবালা। যদিও খোঁজ খবর নেওয়া, এসে দেখাশোনা করা, এই সবই তারা করেছেন। এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেকআপও। নাতিরাও আহ্লাদ করে নাত বউ নিয়ে আসে মাঝে মাঝে, ঠামুনের খবর রাখে। কিন্তু বুড়ি নিজে এইসব জাগতিক মায়ের ছেদবাঁধনে একটুও আটকা পড়তে চান না। একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে। বন্যা, কলেরা, ডেঙ্গু, দাঙ্গা, কারফিউ, কোনো কিছুতেই ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আঁচ নেভেনি। ভাড়ারে বাড়ন্ত হয়নি চাল। বাড়ির পেছনের বাগানের কুমড়ো শাক আজ ইন্দুবালার বয়স যখন 7-এর ঘর ছুঁয়ে ফেলেছে,
তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে, নিজের হাতে রান্নাবান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাধে কালবৈশাখীর মতো। ফলে বেশ কিছুদিন মুখ দেখাদেখি বন্ধ থাকে। তখন শিবরাত্রির সলতের মতো বিজয়া পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে রাখেন নাতি নাতনিরা। ছেলেরা দূর থেকে ফোন করে খবর নেয়, ধনঞ্জয়কে বকাঝকা করে মায়ের ঠিকমতো দেখাশোনা করার জন্য। আর ইন্দুবালাও তখন নিজের সামনে একটা পাঁচিল তুলে দেন। অভিমানের আদান প্রদান বেশ কিছুদিন অব্যাহত থাকে। কিন্তু তার মধ্যেই ইন্দুবালা রান্নাঘরে মরশুমে পদের কোনো বিরাম হয় না। সেখানে কৌটো ভর্তি হতে থাকে পৌষের পিঠেতে, বর্ষায় ভাপা ইলিশে, গরমের মুড়ি ঘন্টতে। ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নামে করা টিফিনে কৌটোতে ছেলেমেয়ের প্রত্যেকের বাড়ি বাড়ি। পূর্ণিমায় বুড়ির গাঁটে বাতের ব্যথা বেড়ে যায়। অমাবস্যায় হাঁটতে পারে না, তবু মলম লাগিয়ে গরম জলে সেঁক নিয়ে রান্না করেন ইন্দুবালা। অতগুলো লোক আসবে, আঙুল চেটে চেটে খাবে, বায়না করবে একটু শুক্তোর জন্য, একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য। পরিতৃপ্ত চাঁদপনা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন। এদের খাইয়েও সুখ। ইন্দুবালা তাই কোনোদিন কোনো তীর্থে যাননি, ধম্মকম্মও করেননি। ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আওড়ে গেছেন, নারায়ণ সেবা, জীবের প্রেম। তবে আজকে পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণের মারপ্যাঁচ না থাকলেও পায়ের ব্যথাটা যেন বড় বেড়েছে ইন্দুবালার। সকালে পাজি খুলে আতিপাতি দেখেছেন কোথাও কোনো বক্রদৃষ্টি নেই গ্রহের। তবুও বাড়ির পেছনে বাগানে সিঁড়িটা দিয়ে নামতেই ভরকে যাচ্ছিলেন আরেকটু হলে। কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন, ওরে চুন ফেল, একটু নারকেল ছাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর। তা কে শোনে কার কথা? থাকতো সেই আগের বয়স, কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি? ওই 10 কেজি চালের ভাত নিজে করেননি এক সময়? ফ্যান গালার সময় বাজারের লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুঁই ফুলের মতো ভাত দেখার জন্য। ওই কারি কারি ফ্যান টেনে তুলে দিয়ে আসতেন না পাড়ার কুস্তির আখড়ায়? ছেলেগুলো খেত পরিতৃপ্ত করে। মা শিখিয়েছিলেন ভাত হলো লক্ষ্মী, তার কিছু ফেলা যায় না, কিছু ফেলতে নেই। কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা। এইসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন, খিড়কির দরজা খোলেন। সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান, একটা আম গাছ, একটা পেয়ারা, একটা লিকলিকে নারকেল গাছ হারাই হয়ে উঠেছে। এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নার ঘরের কাজে লাগার মতো টুকিটাকি সবজি, যেন ফকিরের ঝুলি। কিছু না কিছু তুমি পাবেই। প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায়। গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল, তারপর বিন্দু বিন্দু শিশির। এই ভরা বসন্তে, এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে কোথায় যেন ডেকে উঠল একটা কোকিল। ইন্দুবালা কুমড়ো ফুলের উপর হাত বোলাবে। কোথা থেকে যেন পুরনো কলকাতার ছেনু মিত্তির লেনের এদো গলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়েও গেল খুলনার কলাপোতার নিকানো উঠান, মাটির উনুনে শুকনো খেজুর পাতায় জিরানো আঁচ, আর চাটুর উপর ছ্যাঁক ছুক করে ভাসতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া। নামানোর সময় ঠাকুমা তার ওপর যত্ন করে ছড়িয়ে দিতেন অল্প কিছু পোস্তর দানা। পাশের বাটি হাতে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাই। ঝপ করে একটা সকাল নিমিষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু। এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনে কালো বোর্ডে চক নিয়ে লিখলেন, ভাত, ডাল, কুমড়ো ফুলের মিঠে বড়া, সর্ষে মাছ, জলপাইয়ের চাটনি। ধনঞ্জয় গাক গাক করে উঠল তার দেশওয়ালি ভাষায়। রেগে গেলে বাংলা তার ঠিক আসে না। আলু ভাজা হওয়ার কথা ছিল, সর্ষে মাছের জায়গায় পটল আর ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল। এই সব কিছু ছেড়ে কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া? ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না, উত্তরও দিলেন না। স্নান করে ধপধপে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন। বেলা যত বাড়তে থাকলো, চারদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে। সামনের মেজবাড়ির ছেলে মেয়েগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো। কালেক্টর অফিসের কেরানিগুলো বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে 4টি ভাত বেশি খেতে চাইল। কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে। সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন, ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল, বাড়ি যখন ম করছে গন্ধে, ঠিক তখনই তার সেই পড়ন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব।
নেমে এলো যে মেয়েটি, সেও প্রায় বছর 10 পরে ফিরছে কলকাতায়। মেয়েটির ছোট করে কাটা চুল, মেয়েটির হাবভাব, মেয়েটির পোশাক, তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দপতন ঘটায়। সবাই হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে। এই সময় এই ছেনু মিত্তির লেনে পড়ি এলো কোথা থেকে? মেয়েটি শটান গটমট করে এগিয়ে আসে, চোখে রোদ চশমাটা মাথার উপরে তোলে। হেলে যাওয়া খয়েটে এনামেল বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকা প্রবাসী জীবনে হারিয়ে যাওয়া বর্ণ পরিচয়ে পড়তে অসুবিধা হয় না। দরজার সামনে একঘর লোকের মধ্যে অস্ফুট স্বরে ডাকে, ঠাম্মি। ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর উপর বসে। অনেকদিন হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান। তার হাতে বেসনের প্রলেপ, কপালে উনুনের আছে বিন্দু বিন্দু ঘাম। সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন, ভালো করে দেখেন এক পশলা রোদ ঢোকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে। নয়ন না? জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে। কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে, শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা। আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি? ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না। তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার মতোই, একরোখা, কারো কথা না শুনে, কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে। কোনো এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয়। তারপর আর কেউ খবর রাখেনি। মেয়েটা এই বাড়ির কেউ ছিল, এই বাড়ির কেউ হয়, সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই। শুধু নতুন বছরে একটা করে কার্ড আসতো ইন্দুবালার কাছে, ফুল, লতা পাতা, সূর্য দেওয়া। ইংরেজিতে লেখা থাকতো অনেক কিছু। ইন্দুবালা ওগুলো গুছিয়ে রেখে দিতেন দেওয়ালে। সেই নয়ন, আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি? সবাই ভুলে গেছে আমাকে, বাবা, ভাই, কাকু, পিসি, সবাই। ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান, তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায়। সামনের টেবিলে শালপাতার থালায় নিজের হাতে ভাত বাড়েন, মাটির গ্লাসে জল দেন। আমার ঠাকুমা কি বলতে জানিস নয়ন? দুপুরে অতিথি হলো মিট না চেতে জল। তাকে পেট পুরে না খাওয়ালে গেরস্থের অমঙ্গল হবে। মাঠ ভরা ধান হবে না, গোলা ভরা ফসল উঠবে না, মা লক্ষ্মী বিরূপ হবেন, ভিটেমাটি ছাড়া করবেন। সুনয়নী ডুকরে কেঁদে ওঠে। তার যে ভিটেমাটি কিছু নেই আর, সব গেছে। ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান, মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন, দেখ তো দিদি ভাই, মনে পড়ে কিনা কিছু? সুনয়নীর কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না। তখন সে তার সত্য ছেড়ে আসে স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল। কিন্তু ইন্দুবালার মনে পড়ল অনেক কিছু। সুনয়নীর জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে। সেদিন ছিল বাসন্তী পুজো। তিনি সারাদিন উপোস করেছিলেন। বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা, কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। দয়া কোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি। ইচ্ছে ছিল কুমড়ো ছক্কা রাঁধার। সেদিনও এমন এক বিকেল হয়েছিল সব কিছু সারতে। বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধ ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মমা করছে, তখনই খবরটা এলো হসপিটাল থেকে। বাড়িতে কতদিন পর নতুন লোক এলো। নাতনির টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই বুঝি ফিরে এসেছেন খুলনার কলাপোতার বাড়ির সবটুকু মায়া নিয়ে। চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার। বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনয়নী। সন্ধেবেলা ধনঞ্জয় ধূপ দেখাতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু, রুটি, কুমড়োর ছক্কা, সিমাইয়ের পায়েস। ধনঞ্জয় আবার খিটখিট করতে পারত বুড়ির মেনু চেঞ্জ করার জন্য, কিন্তু আজ আর সে টু শব্দটিও করল না, বরং বটিটা নিয়ে বড় একটা কুমড়ো কাটতে বসল। আর কেউ না জানুক, সে জানে বড় নাতনি সুনয়নী চলে যাবার পর থেকে আর একদিনও এ বাড়িতে কুমড়োর ছক্কা রাঁধেননি ইন্দুবালা।